আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। নাটকের পর নাটক, নাটকের পর নাটক, নাটক দেখতে দেখতে বাংলাদেশের মানুষ বিরক্ত। পরশু সরকারের পক্ষ থেকে জানানো হলো তারেক রহমান 23 আগস্ট ভারত সফরে যাচ্ছেন, কিন্তু গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে তিনি ভারত সফরে যাচ্ছেন না। কিন্তু কেন? অনেকেই বলতেছেন এখানে মক্কা প্যাক্ট একটা বিষয় আছে, অর্থাৎ পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব মিলে যে একটা জোট হয়েছে, সেই জোটে বাংলাদেশ অংশ নিচ্ছে। এটা নিয়ে ভারতবর্ষ ক্ষিপ্ত এবং ভারতে গেলে এটা নিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা হতে পারে। সুতরাং তিনি ভারতে যাচ্ছেন না, প্রশ্নের সম্মুখীন হতে চাচ্ছেন না। কিন্তু সত্যি কথা কি এটা? আসল ঘটনা এটা? আমার মনে হয় ভারত সফরে না যাওয়ার একটা মাত্র কারণ ভারত বিরোধিতা। আর এইটা বিএনপির রাজনৈতিক পুঁজি। এই পুঁজি দিয়ে বিএনপি বছরের পর বছর রাজনীতি করছে, অস্বীকার করতে পারবে না কেউ। বিএনপির রাজনৈতিক পুঁজি ছিল ভারত বিরোধিতা। বিগত সময়ে বিএনপি ভারতকে নিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়েছে, নানা ধরনের অভিযোগ তুলেছে, ভারত বিরোধী আবেগ তৈরি করেছে। তারেক রহমান এখন যদি দিল্লি যায়, গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে, ছবি তুলে আলোচনা করে, সেই ক্ষেত্রে তাদের যে পুরনো রাজনৈতিক বয়ান সেটা কোথায় দাঁড়াবে? যে দল এতদিন ভারতকে নিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করছে, যে দলের শীর্ষ নেতা লন্ডনে বৈশা ভারতের সমালোচনা করছে, সেই দলের নেতা যদি ভারতে যায়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, তাইলে এত দিনের ভারত বিরোধী রাজনীতির হইল কি? কেন ভারত গেলেন? এই কারণেই ভারত সফরটা তারেকের জন্য রাজনৈতিকভাবে একটা ঝুঁকি। আর এই ঝুঁকি তারেকা নিতে পারতেছে না, নেবে না। আর এ কারণেই বিএনপি জামাত উভয় সম্মিলিতভাবে মক্কা প্যাক্টের গল্প সামনে আনতেছে। অর্থাৎ ওই যে মুসলিম নেটোর কথা হচ্ছে না, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, কেউ বলতেছে নতুন সামরিক বলয়, কেউ বলতেছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব একত্রিত হয়ে একটা জোট বানিয়েছে, সেই জোটে বাংলাদেশ যুক্ত হলে ভারতের নিরাপত্তা বদলে যাবে। কিন্তু ঠান্ডা মাথায় একবার চিন্তা করেন তো, মক্কা ফক্কা জোট, মুসলিম নেটো, এইসব নিয়ে উত্তেজিত হওয়ার মতো কি আছে? সত্যি কথা বলতে ভারত এইগুলারে গুনে না, এটাই সত্য। চীন এইসব গুনে? চীনের এত সময় আছে এইসব ভাবার? নাই। আন্তর্জাতিক রাজনীতি ফেসবুকের পোস্ট কিংবা কমেন্ট দেয়া চলে না, ইউটিউবের ভিডিও দেওয়া আন্তর্জাতিক রাজনীতি চলে না। বড় বড় লেকচার দিলে কোনো দেশ সামরিক শক্তিতে বড় হয়ে যায় না। একটা সামরিক জোট কার্যকর করতে হলে শুধুমাত্র কাগজের চুক্তি করলেই হয়ে যায় এমনটা ভাবার কোনো কারণ নাই। এর জন্য প্রয়োজন সামরিক সক্ষমতা, অর্থনৈতিক শক্তি, পারস্পরিক আস্থা, কমন শত্রু এবং সবচেয়ে বড় কথা, প্রয়োজনে একে অপরের জন্য যুদ্ধ করার মতো সক্ষমতা এবং রাজনৈতিক সদিচ্ছা। কিন্তু মক্কা প্যাক্টে এই জিনিসগুলার কয়টা আছে বলেন তো? সৌদি আরবের স্বার্থ একরকম, পাকিস্তানের স্বার্থ সম্পূর্ণ আরেক রকম, তুর্কির স্বার্থ আবার সম্পূর্ণ অন্যদিকে। একজনের সাথে আরেকজনের স্বার্থের মধ্যে কোনো মিল নাই। সৌদি আরব নিরাপত্তা চায়, বিশেষ করে ইরানকে নিয়ে তারা মারাত্মক ভয় পাচ্ছে। পাকিস্তান চায় অর্থনৈতিক সুবিধা, সামরিক সুবিধা এবং সৌদি আরবের কাছ থেকে রাজনৈতিক সমর্থন। তুরস্ক চায় অর্থনৈতিক সুবিধা, অস্ত্র বিক্রির বাজার এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব একটু বৃদ্ধি করতে চায়। তিন দেশের স্বার্থ তিন রকম। যদি তিন দেশের স্বার্থ তিন রকম হয়, তাইলে কোন জায়গায় তারা এক বলেন তো? মক্কা প্যাক্টের কমন শত্রুকে ইরান। পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? তুরস্ক ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? করবে না। যে দেশ সৌদি আরবের সবচেয়ে বড় শত্রু, সে দেশ কি পাকিস্তানের বড় শত্রু? কখনোই না। আর এইখানেই এই মক্কা জোটের সীমাবদ্ধতা। একটা বিষয় দেখেন, চুক্তিতে আছে এক সদস্যের উপর হামলা হলে অন্য সদস্যরা সেটাকে নিজেদের উপর হামলা হিসেবে দেখবে। শুনতে খুব চটকদার, রসালো, কিন্তু বাস্তব যুদ্ধের সময় কি এটা খাটবে? টিকবে? একটা দেশ আক্রান্ত হলো, তখন অন্য দেশ সত্যি তার সৈন্য সে দেশে পাঠাবে যুদ্ধ করার জন্য? নিজের মানুষকে মরতে দেয়? নিজের অর্থনীতিকেও ধ্বংসের মুখে ফেলে দেয়? নিজের দেশের জনগণকে বলবে আমরা অন্যের জন্য যুদ্ধ করতে যাচ্ছি? এটা কেউ মানবে? কাগজের চুক্তি আর যুদ্ধের মাঠে বাস্তবায়ন এক জিনিস না, এটা বাংলাদেশের বাঙ্গুরা বোঝে না। আন্তর্জাতিক রাজনীতিতে এই পার্থক্য না বুঝিলে অনেক কিছুই আড়ালে থেকে যায়। আর এই জায়গায় পাকিস্তানের ইতিহাস আমাদেরকে দেখতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, পাকিস্তান এবং সৌদি আরবের সাথে একটা বহু বছরের সামরিক সম্পর্কের জায়গা আছে এবং সৌদি আরব পাকিস্তানকে বিভিন্ন সময় অর্থনৈতিকভাবে সহায়তা করেছে। কিন্তু তার মানে এই না সৌদি আরবের প্রত্যেকটা শত্রুর বিরুদ্ধে গিয়ে পাকিস্তান যুদ্ধ করবে। কই, ইরান তো সৌদি আরবে হামলা করতেছে, পাকিস্তান কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে? যুদ্ধ ঘোষণা করছে? একটা মিসাইল মারছে? মারে নাই। বাস্তবে প্রত্যেকটা রাষ্ট্র নিজের স্বার্থ দেখে। বন্ধুত্বের ভাষা এক জিনিস, আর রাষ্ট্রীয় স্বার্থ সম্পূর্ণ আলাদা জিনিস। তাই বাংলাদেশের মৌলবাদীদের একটা বিষয় পরিষ্কার বুঝতে হবে, কোনো সামরিক জোটে ঢুইকা গেলেই বাংলাদেশ শক্তিশালী হয়ে যাবে, এইটা ভাবার কোনো কারণ নাই, এটা চিন্তা করা বোকামি।
এইসবে যুক্ত হলে উল্টা ঝুঁকি তৈরি হবে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের পেটে। বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত, বঙ্গোপসাগরের দিকেও ভারতের কৌশলগত উপস্থিতি আছে। বাংলাদেশের বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত, নদী, বিদ্যুৎ, জ্বালানি প্রত্যেকটা জায়গায় ভারতের সাথে সম্পর্ক আছে। এই বাস্তবতা আপনি কোনো চুক্তি দিয়ে মুছে ফেলতে পারবেন? বাংলাদেশ চাইলে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতে পারে, হ্যাঁ পারে, করতেছে, করেছে। তুরস্কের সাথে সম্পর্ক বাড়াতে পারে, হ্যাঁ করেছে। সৌদি আরবের সাথে সম্পর্ক গভীর করতে পারে, হ্যাঁ করুক। চীনের সাথে সম্পর্ক রাখতে পারে, রাখুক। যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক রাখতে পারে, রাখুক। এগুলা বাংলাদেশের অধিকার, আমি মেনে নিচ্ছি। কিন্তু সমস্যা তখনই হবে যখন বাংলাদেশ একটা পক্ষের সামরিক বলের অংশ হবে এবং সেই অংশ হয়ে অন্য পক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করবে। তখন কিন্তু ভাই এটা স্বাভাবিক থাকবে না, কারণ তখন বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি প্রশ্নের মুখে পড়বে, যদিও পড়ে গেছে অলরেডি। অনেকেই বলতেছে মক্কা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে ভেবে ভারত শঙ্কিত। কারণ গত শুক্রবার এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন, ভারত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাঙ্গুরা এটা দেখে বলতেছে ভারত ভয় পাইছে, ভয় পাইছে। গান্ডুর দল, কূটনীতির ভাষা তোরা বুঝিস? একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যদি বলেন আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং জাতীয় স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এর মানে এই না ভারত আতঙ্কে ঘুমাতে পারছে না, ভারত ভয় পেয়েছে। এটা একটা কূটনৈতিক উত্তর। ভারত তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। অহেতুক উত্তেজনা তৈরি করার মতো কোনো কথা রণধীর জয়সওয়াল বলেন নাই। ভারত যদি সত্যি মনে করত যে এই জোট দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো আমূল বদলে দেবে, তাহলে পরবর্তী পদক্ষেপ আরো গুরুত্বপূর্ণভাবে ভারত নেবে। সেই সময় অপেক্ষা করছে। কিন্তু আমরা তো জানি এইসব জোট ফুট কোনো কিছু না, এগুলা স্রেফ ধান্দাবাজি। শুধু একটা প্রেস কনফারেন্সের বক্তব্য দিয়ে যদি মাপা যাইতো ভারতের কূটনীতি, তাইলে ভাই আর কিছু বলার নাই। সুতরাং মক্কা প্যাক্টকে ভারতের ঘুম হারাম করে দেওয়া কোনো মহাজোট হিসেবে দেখানো হলো রাজনৈতিক প্রচারণা, এর বাইরে কোনো কিছু না। আর বাংলাদেশ যদি এখানে যোগ দেয় তার মানে এই না যে ভারত ভয় পাইছে। ভারত হয়তো নিজেদের কৌশল ঠিক করবে, এটা স্বাভাবিক, করতে পারে তারা। কারণ ভারত জানে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা কি। ভারত এটাও জানে পাকিস্তান কিংবা তুরস্ক হাজার হাজার মাইল দূর থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবে না, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, সমাধান করতে পারবে না। বাংলাদেশের সীমান্ত কোথায়? ভারতের সাথে। বাংলাদেশের বড় বাণিজ্যিক বাস্তবতা কোথায়? ভারতের সাথে। বাংলাদেশের নদীর পানি কোত্থেকে আসে? ভারত থেকে। বাংলাদেশের স্থল যোগাযোগের সবচেয়ে বড় অঞ্চল কার সাথে যুক্ত? ভারতের সাথে। তাই পাকিস্তানকে বন্ধু বানালেই ভারত অদৃশ্য হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। তুরস্কের সাথে সামরিক চুক্তি করলে ভারতের সঙ্গে সীমান্ত উঠে যাবে, এইটাও ভাবার কোনো কারণ নাই, এটা বাস্তবতার সাথে মিলে না। সৌদি আরবের সাথে জোট করলে বাংলাদেশের ভূগোল বদলে যাবে না, এটাই বাস্তবতা। বাংলাদেশের মানুষকে বিএনপি জামাত বারবার বোঝানোর চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী মুসলিম বলয় তৈরি হয়েছে। কিন্তু একটা হিসাব করেন তো, পাকিস্তানের নিজেদের অর্থনৈতিক অবস্থা কি? তুরস্কের অর্থনৈতিক অবস্থা কি? সৌদি আরবের নিরাপত্তা কতটা আশঙ্কাপূর্ণ? প্রতিনিয়ত ইরান হামলা চালাচ্ছে। যে দেশগুলা নিজেদের সমস্যায় সামলাতে হিমশিম খায়, তারা বাংলাদেশের জন্য নতুন করে নিরাপত্তার ছাতা হবে। এই বানোয়াট গল্পটা শুনতে ভালো লাগে, চটকদার, কিন্তু বাস্তবতা এত সহজ না। বিশেষ করে পাকিস্তানের কথা বললে তো একদম পরিষ্কার। পাকিস্তানের অর্থনৈতিক সংকট, ঋণ, বৈদেশিক মুদ্রার চাপ, এই বাস্তবতায় পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে কি? আর যদি কোনোদিন বাংলাদেশের স্বার্থ আর পাকিস্তানের স্বার্থ এক জায়গায় না থাকে, তখন কি হবে জানেন? পাকিস্তান বাংলাদেশের পাছায় মেরে পালাই যাবে। এটা পাকিস্তানিদের চরিত্র। রাষ্ট্রের নীতি তৈরি হয় বাস্তব সক্ষমতা দিয়ে। তাই বাংলাদেশের সবচেয়ে ভালো পথ হলো ভারসাম্য। ভারতের সাথে সম্পর্ক থাকবে, চীনের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু চীনের প্রক্সি হওয়া যাবে না। পাকিস্তানের সাথে সম্পর্ক থাকবে, যদিও আমি এটার পক্ষে না, কিন্তু বিএনপির বাপের দেশ পাকিস্তান, তারেকের বাপের দেশ পাকিস্তান, তারেক সম্পর্ক রাখবে। সম্পর্ক রাখলেও পাকিস্তানের নিরাপত্তা বলয়ের অংশ হওয়া যাবে না। তুরস্কের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু তুরস্কের ভূরাজনৈতিক প্রকল্পের অংশ হওয়া যাবে না। সৌদি আরবের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু সৌদি আরবের নিরাপত্তা সমস্যাকে বাংলাদেশের সমস্যা বানানো যাবে না। আমেরিকার সাথে সম্পর্ক থাকবে, কিন্তু আমেরিকার কৌশলগত প্রকল্পের পুতুল হওয়া যাবে না, যদিও এই সরকার আমেরিকার পুতুল সরকার। এটা নিয়ে আর কিছু বলার নাই। এটাকে স্বাধীন পররাষ্ট্রনীতি বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এত নাটক মারাইয়া তারেক ভারত যাচ্ছে না কেন? কারণ বিএনপি এখানে রাজনীতির হিসাবটা বড় করে দেখতেছে। ভারত বিরোধিতা বিএনপির জন্য একটা রাজনৈতিক পুঁজি। বিএনপি তাদের পুঁজি হারাতে চাচ্ছে না। এই পুঁজি দিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করা হয়েছে। ভারতে গেলে রাজনৈতিক পুঁজিতে ধাক্কা লাগবে, সংকটে পড়বে। তখন মানুষ প্রশ্ন করবে, যে ভারতকে এতদিন গালাগালি করলেন, যে ভারতকে নিয়ে এতদিন কথা বললেন, সেই ভারতেই কেন যাচ্ছেন? আর দিল্লিতে গিয়েই যদি ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে হয়, তাইলে এতদিনের রাজনৈতিক বক্তব্যের সাথে সেইটার একটা সংঘাত সৃষ্টি হবে। এটা বিএনপি চাচ্ছে না। তাই ভারত সফর
না করাটাই বিএনপির জন্য নিরাপদ, তারা এটা ভেবে নিয়েছে। কিন্তু ভারত না গেলে টিকতে পারবে? রাজনীতির জন্য বিভিন্ন কথা বলা যায়, কিন্তু রাষ্ট্র চালাতে গেলে বাস্তবতার মুখোমুখি আপনাকে হতে হবে। ক্ষমতায় থাকতে চাইলে ভারতকে মোকাবিলা করতে হবে, চীনকে মোকাবিলা করতে হবে, ভারতের সামনে জবাবদিহি করতে হবে, চীনের সামনে জবাবদিহি করতে হবে, যুক্তরাষ্ট্রের সামনে জবাবদিহি করতে হবে, মোকাবিলা করতে হবে। সবাইকে খুশি করার সুযোগ থাকবে না। আর তখন শুধুমাত্র ভারত বিরোধিতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। রাষ্ট্র চালাতে হয় হিসাব দিয়ে, আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না, স্লোগান দিয়ে রাষ্ট্র চালানো যায় না, ফেসবুক পোস্ট দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশকে পশ্চিমাদের প্রক্সি বানানো যাবে না। বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্তের অংশ হওয়া যাবে না। পাকিস্তানের প্রক্সি হওয়া যাবে না, বাংলাদেশকে চীনেরও প্রক্সি হওয়া যাবে না, আমেরিকারও প্রক্সি হওয়া যাবে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশের স্বার্থকে কেন্দ্র করে। বিএনপি এটা বুঝতে পারছে কিনা জানি না। বিএনপি কি তবে পুরনো ভারত বিরোধী রাজনীতির উপর দাঁড়িয়ে থাকবে, নাকি বাস্তব রাষ্ট্রীয় স্বার্থের কথা চিন্তা করে নতুন পররাষ্ট্রনীতি তৈরি করবে, বন্ধুত্বের সম্পর্ক রাখবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে? কারণ শেষ পর্যন্ত কেউ বাংলাদেশের পাশে রইবে না, কেউ বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না। বাংলাদেশের স্বার্থ বাংলাদেশকে রক্ষা করতে হবে। ভারত বিরোধিতা দিয়ে হয়তো মৌলবাদীদের ভোট পাওয়া যায়, কিন্তু ভারত বিরোধিতা দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করা যাবে না। 1 মাসের পদক্ষেপ যদি ভারত নেয়, বাংলাদেশ না খেয়ে মরবে। পাকিস্তানপন্থী স্লোগান দিয়ে আবেগ তৈরি করা যায়, কিন্তু পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা গ্যারান্টি দেবে না, খাদ্যের নিরাপত্তাও পাকিস্তান দিতে পারবে না। মক্কা প্যাক্টের নাম দিয়ে মুসলিম জজবা তৈরি করা যায়, কিন্তু কাগজের চুক্তি বাংলাদেশের ভূগোল বদলে দিতে পারে না। তারেক্কা ভারত যাবে নাকি খাবে, এই সিদ্ধান্ত তারেক্কারে নিতে হবে, বিএনপি কে নিতে হবে। দেখা যাক তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয় কিনা, যেহেতু প্রতিদিন নাটক আমরা দেখতে পাচ্ছি। ভালো থাকবেন। পারলে এই 2026 সনের আগস্ট মাস, এই আগস্ট মাসটা আমাদের রাজনীতির বলতে গেলে এটা কুরুক্ষেত্র। হাজার বছরের বাঙালির ইতিহাসে এই আগস্ট মাসে যত দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা আর কোনো মাসে কখনো ঘটেনি। এবং এই আগস্ট মাসে পাক ভারত উপমহাদেশের কথা বাদ দেন, এই বাংলাদেশের ভূখণ্ডে খুব বড়, যাকে বলা হয় ভালো কিছু ঘটেছে, তারপরে যুগান্তকারী কিছু ঘটেছে, এরকম আমার জানা নেই। বরং এই সময়টাতে অনেক ঘটনা ঘটে, আপাত দৃষ্টিতে খুব মনে হয় যে এটা লক্ষ্মী লক্ষ্মী ভাব, শুভ শুভ ভাব, কিন্তু পরবর্তীতে দেখা গেল এগুলোই দানব আকারে আমাদের জাতীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে মারাত্মক বিপর্যয় তৈরি করে। গ্রহ নক্ষত্র তারকারাজি থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান, এটা আমাদের এই আগস্ট মাসের জন্য উপযুক্ত নয়। তো এই যে সরকারে যারা আছেন, কর্তা ব্যক্তি আছেন, এদের মধ্যে তো অনেক জ্ঞানী আছে, গুণী আছেন, পণ্ডিত আছেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, ধর্মতত্ত্ব বলেন, যেটাকে থিওলজি বলা হয়, এই বিষয়ে আমাকে 100 বছর পড়াতে পারেন এরকম লোকও বিএনপিতে অনেক আছেন। এখন এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এটা কেন জুলাই মাসে করা হলো না বা সেপ্টেম্বর মাসে করা হলো না, এটি কেন আগস্ট মাসে করতে হবে? আবার আগস্ট মাসের 21 তারিখে, এর আগে 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, আমাদের একটা কুফা দিন। এই দিনেই কেন রাষ্ট্রপতি পদে মানে নতুন নিয়োগ দিতে হবে? এই 21শে আগস্ট তারিখে, এই তারিখে কেন মন্ত্রী পরিষদ রদবদল করতে হবে, নতুনদেরকে মন্ত্রী বানাতে হবে, কয়েকজনকে বাদ দিতে হবে, দপ্তর পরিবর্তন করতে হবে? ফলে ঘুরে ঘুরে ওই যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, 17ই আগস্টের বোমা হামলা, 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, 5ই আগস্টের শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি থেকে শুরু করে বাংলাদেশের ম্যাসাকার, আপনি এর মধ্য থেকে কি এই আগস্ট মাসকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারছেন? বা এই সময়টিতে মানে এই যে রাষ্ট্রপতি পদে নতুন নিয়োগ দেওয়া হলো, মন্ত্রী পরিষদ চেঞ্জ করা হলো, এটা কি বেসিক্যালি কোনো সমস্যা সমাধান করবে না নতুন সমস্যা তৈরি করবে? প্রথমত সমস্যা তৈরি করবে। ফার্স্ট যে জিনিসটা বলি, মির্জা ফখরুল সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, মার্জিত, সৃজনশীল, কিন্তু বিএনপির যে দলীয় রাজনীতিতে, সেই দলীয় রাজনীতিতে বেগম জিয়া তাকে পছন্দ করতেন এবং তিনি খুব ভালো করে কথা বলতে পারতেন এবং তার একটা ভালো গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু দলের মধ্যে সাংগঠনিকভাবে তার জমানাতে, তার নেতৃত্বে বাংলাদেশে কোনো একটা কমিটি হয়েছে, দলের মধ্যে তার 10 জন মানে কট্টরপন্থী তার সমর্থক রয়েছেন, হু ক্যান ডমিনেট দ্য পলিটিক্স, এটা নেই।
বরং পল্টন অফিসে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে তিনি দলের উগ্র নেতাদের হাতে বিভিন্ন সময় বা কর্মীদের হাতে বিভিন্ন সময় লাঞ্ছিত হয়েছেন। এই যে তার যে দুর্বিষহ অবস্থা, তিনি বহুদিন ভারপ্রাপ্ত ছিলেন, তারপর তাকে ভারমুক্ত করা হলো, কিন্তু শেষ সময়টা পর্যন্ত তার সাথে কখনো তারেক রহমান সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল আমরা জানি না। তারেক রহমান সাহেব সহজত অনেকের সাথে ভদ্র ব্যবহার করেন, এটা আমরা বাইরে দেখি, কিন্তু ইন্টারনালি তারেক রহমান সাহেবের সঙ্গে মির্জা ফখরুলের কেমন সম্পর্ক এটা দল যারা করেন তারা মোরলে সবাই জানেন। এবং কিছু ভিডিও এবং অডিও যে লিকেজ হয়েছে বিভিন্ন সময় এই দুজনের সাথে কথাবার্তা, মির্জা ফখরুল ভার্সেস তারেক রহমান সাহেবের নিজের কথাবার্তা, আর মির্জা ফখরুল সাহেবের সম্পর্কে তারেক রহমান সাহেব অন্য নেতাদের সাথে যে কথাবার্তা বলেছেন, তার প্রেক্ষিতে তাকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া এটা কোনো পুরস্কার নয়, তাকে আলবিদা বলা, তার কার্যকারিতা গ্রহণযোগ্যতা এবং তার দ্বারা এই দলের যে উপকার এটাকে আলবিদা বলে দেওয়া। দিস ইজ ওয়ান, এর বাইরে অন্য কোনো সমীকরণ হতে পারে না। 2 নম্বর হলো যে দলে তাকে এই জায়গাতে যেভাবে সম্মানিত করা হলো, তিনি আসলে প্রেসিডেন্ট হতে চাননি, দলের মহাসচিব থাকতে চান না, তিনি সম্মানজনকভাবে রিটায়ার করতে চেয়েছিলেন, কিন্তু তাকে এই জায়গাতে নিয়ে এই দলে তার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন আবার এই প্রতিদ্বন্দ্বীদেরকে অপমান করা হলো যারা এখন পর্যন্ত ভেরি ইফেক্টিভ। 2 নম্বর হলো যে যারা তার পন্থী ছিলেন তাকে যারা পছন্দ করতেন, তো এই পছন্দ যারা মানুষগুলো আছেন তারাও এখন আর কোনো দলের যে কার্যক্রম সেই কার্যক্রমে আগের মতো অ্যাক্টিভ থাকতে পারবেন না। মহাসচিবপন্থী যারা আছেন, আপনারা জানেন যে কোনো অবস্থাতেই সালাউদ্দিন সাহেবের সাথে রিজভী সাহেবের সাথে সম্পর্ক ভালো আছে আমার জানা নেই। রিজভী সাহেবের সঙ্গে ডক্টর মোশাররফ, রিজভী সাহেবের সঙ্গে রুহুল কবির, রিজভী সাহেবের সঙ্গে মির্জা ফখরুলের ভালো সম্পর্ক আমরা কেউ বলতে পারবো না। ফলে কি হলো, এই যে বিএনপির সাংগঠনিক ক্ষমতা, এই ক্ষমতার ক্ষেত্রে মির্জা ফখরুলের অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করেছে, সেই শূন্যতার সঙ্গে সঙ্গে বেশ কিছু সমস্যা নিয়ে আসবে। আবার সেখানে তাকে যে রাষ্ট্রপতি পদে বসানো হয়েছে, বসানো হওয়ার ফলে যে মানুষগুলো রাষ্ট্রপতি পদে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, এই মানুষগুলো মনে মনে তারা অত্যন্ত শক্তিশালী অ্যাট দিস মোমেন্ট। আমি নাম বললাম না, অন্তত পক্ষে 1 ডজন নেতা আছেন যারা কোনো অবস্থাতেই মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াটাকে পছন্দ করতে পারেনি। তাদের দলের মধ্যে ক্ষমতা আছে, দলের বাইরে ক্ষমতা আছে, মিডিয়ার উপর তাদের প্রভাব প্রতিপত্তি আছে। ফলে এই মানুষগুলো কোন ফাঁক দিয়ে কী বলবে, কী করবে না না করবে, আলটিমেটলি সেটা দলের বাইরে চলে যাবে। এরপরে আসেন মন্ত্রী। এখন এখানে মন্ত্রী হিসাবে যাদেরকে নেওয়া হয়েছে প্রথমত স্বাগতম, কিন্তু এটা দলের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ এটা কোনো অবস্থাতেই তারা এইটা সহজভাবে নিচ্ছে না। তারেক রহমান সাহেবের যত ভালো লাগুক না কেন, সে জুনায়েদ সাকিকে নিয়েছে, নুরুকে নিয়েছে, পার্থকে নিয়েছেন, এরকম অনেককে নিয়েছেন, খলিলুর রহমান সাহেবকে নিয়েছেন, হুমায়ুন কবিরকে নিয়েছেন, তারপর যেগুলো দলের বাইরে লন্ডন থেকে নিয়ে আসছেন অন্যান্য যারা আছেন, তার যতই ভালো লাগুক না কেন বিএনপি নেতা কর্মীরা তাদেরকে একদম পছন্দ করেন না। এই পার্থ এবং নুরু তারা যদি বা রাশেদ তারা যদি কলিজা ভুনা করে তারপরে সিঙ্গারা বানিয়ে নিজের হাতে বিএনপির নেতাকর্মীদেরকে খাওয়ায়, তবু তারা বিএনপির যাকে বলা হয় মন পাবে না। পার্থ তার নির্বাচনী এলাকায় ভোলাতে জনপ্রিয় ব্যক্তিগতভাবে তার বাবার কারণে, তার নিজের কারণে, কিন্তু সাংগঠনিকভাবে বিএনপির যে পুরো শক্তিটা আর আওয়ামী লীগের যে পুরো শক্তিটা তাকে যে কোনোভাবে অপদস্থ করার জন্য বিএনপি আওয়ামী লীগ ওখানে এক, ভোলাতে এক, তারা পার্থকে ছোট করার জন্য একই কাজ করবে। সিমিলারলি আমার নির্বাচনী এলাকা গলাচিপাতে, ওখানে নুরুকে ছোট করার জন্য বিএনপি আওয়ামী লীগ একত্রে জোটবদ্ধভাবে তার সর্বনাশ করবে। ফলে কি হলো, এই যে প্রধানমন্ত্রী তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, নমিনেশন দিয়েছেন, আলটিমেটলি প্রত্যেকটা যারা হয়েছেন দলের বাইরে থেকে এদের জীবন, পারিবারিক জীবন কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের সবার কাছে যাকে বলা হয় আক্রমণের বিষয়বস্তু হয়ে গেছে। আপনি বাংলাদেশে চিন্তা করেন, হাসানুল হক ইনু, তারপরে রাশেদ খান মেনন, মানে উবায়দুল কাদেরের ভাই ব্রাদার আত্মীয় স্বজন তবুও আওয়ামী লীগের লোকের কাছে যেতে পারবে, কিন্তু ইনু সাহেবের অবস্থা যা, মেনন সাহেবের যে অবস্থা, তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার শত্রু হয়ে পড়েছে।
একইভাবে এখন দলের বাইরে থেকে যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে তারা সবাই বাংলাদেশের একেবারে রীতিমতো আগামী দিনের গণশত্রুতে পরিণত হবে। এটা দলের জন্য ভালো হবে না, তাদের জন্য ভালো হবে না। এই গেল এক। এখন এইভাবে অতীতে ধরেন বিভিন্ন মানুষকে বিভিন্ন পদ পদবি দেওয়া হয়েছে, বিএনপিও দিয়েছে, আওয়ামী লীগ দিয়েছে, কিন্তু আলটিমেটলি এতে কোনো উপকার হয়নি, কখনো কোনো উপকার হয়নি, বরং ক্ষতি হয়েছে, মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। এখন রাশিদ ধরেন খুব প্রাণান্ত চেষ্টা করছে তারেক রহমান সাহেবকে খুশি করার জন্য। তারেক রহমান সাহেব দেখছে যে রাশিদ যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো বিএনপির লোকের বলা উচিত ছিল, তারা তো কেউ বলছে না। রাশিদ যেহেতু বলছে, কাজেই রাশিদকে তিনি কাছে ডেকে নিয়েছেন। তো রাশিদ যে কাজটা করছে সেই কাজটা তো পিনাকি করছেন, সেই কাজটা তো ইলিয়াসও করছেন। তো পিনাকি এবং ইলিয়াস আপনি তাদেরকে এই সমাজে কিভাবে মূল্যায়ন করবেন? তারা তো কারো পারপাস সার্ভ করছে, কারো পক্ষে বলছে, বিপক্ষে বলছে, যে কোনো হোক না কেন তারাও তো একটা বিরাট অডিয়েন্স তৈরি করে ফেলেছে। এখন রাশেদের এই কথাগুলো বা নুরুর এই কথাগুলো দিয়ে যদি আপনি জামাতকে মোকাবেলা করতে চান, আওয়ামী লীগের মোকাবেলা করতে চান, এটা সাময়িক উত্তেজনা তৈরি করবে, কিন্তু শেষমেশ সবার কাছে এরাও বিপদে পড়বে, এরাও ইমেজ হারাবে, আলটিমেটলি হারিয়ে ফেলেছে। এবং যারা এদেরকে নিয়োগ দিয়েছে তাদেরকে, যেমন ধরুন আমার এখন জামাতের ব্যাপারে আমার একটা সব সময় দুর্বলতা ছিল, সবসময় দুর্বলতা ছিল। তো আমার দিক থেকে ধরেন আমি এই দলটিকে 2009 সন থেকে আওয়ামী লীগের মতো দলে থেকে তাদেরকে যেভাবে আমি সাপোর্ট করার চেষ্টা করেছি আমার লেখনী দ্বারা, ইন্টেলেকচুয়াল যে ফিল্ড আছে সেখানে আমার সর্বতভাবে আমি জামাতের জন্য একটা সফট অবস্থা তৈরি করে ফেলেছি। এটা জামাতের প্রত্যেকটা লোক হয়তো কীভাবে নিয়েছে আমি জানি না, বাট আমি কাজটা করেছি। আমি চেয়েছি যে জামাতের মতো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যেটা অন্য যে কোনো উগ্র ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে তারা নিরাপদ, তাদের জন্য সেটা করেছি। কিন্তু একটা সময় তাদের মনে হয়েছে যে না, তাদের জন্য ইলিয়াসের মতো লোক বেশি দরকার। তো যখন ইলিয়াসের মতো লোক তাদের জন্য দরকার, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার এখান থেকে আসলে সরে আসা উচিত। ফলে কি হলো, এখন জামাত বলতে মানুষ ইলিয়াসকে বোঝায়, জামাত বলতে মানুষ পিনাকিকে বোঝায়। জামাতের সঙ্গে ধরেন ফরহাদ মাজহার, গোলাম মোল্লা রনি, এই সমস্ত মানুষজন বিভিন্ন সময়টাতে ধরেন ইভেন মাহমুদুর রহমান, মানে আমরা কখনো জামাতের সাথে সুবিধাভোগী ছিলাম না, কিন্তু একটা সফট অবস্থানে থেকে জামাতকে বিভিন্ন সময়টাতে যে সাপোর্ট দিয়েছি, সেই সাপোর্টের ফলে সিভিল সোসাইটিতে ইন্টেলেকচুয়াল লেভেলে যেটা হয়েছে সেটা এক ধরনের ওজন আছে, গ্রহণযোগ্যতা আছে। আর পিনাকি ইলিয়াসের কারণে জামাতের মধ্যে যে অবস্থা তৈরি হয়েছে সেটা কি হয়েছে, এখন জামাতের কোনো নেতা এখন যদি ধরেন একটা সময় জামাতের সভাপতি শফিকুর রহমান আপনাকে টেলিফোন করতেন, আপনার বাসায় যেতেন, এমনকি আওয়ামী লীগ আমলে আপনি অসম্মানিত বোধ করতেন না। কিন্তু এখন তারা সবাই এমন একটা অবস্থা হয়ে গেছে যে এদের সঙ্গে কেউ যদি টেলিফোন করেন, কথাবার্তা বলেন, আপনি কোনো অবস্থাতেই তাদের সঙ্গে একত্রে বসতে যদি সভ্য সমাজের হন আপনি স্বচ্ছন্দ বোধ করবেন না, এরকম অবস্থাটা তৈরি হয়ে গেছে। এখন জামাতের যে অবস্থাটা হয়েছে, একইভাবে আওয়ামী লীগের কিন্তু সেম অবস্থা হয়েছিল। আওয়ামী লীগের যে সফট পাওয়ার ছিল সেই সফট পাওয়ারে সেইটা হলো প্রফেসর সেই আনিসুজ্জামান, প্রফেসর মনিরুজ্জামান, এখানে সেই নির্মল সেন, তারপরে অধ্যাপক মুনতাসির মামুন, ওনাদের মানুষ যখন ন্যারেটিভ তৈরি করেছে, সেই ন্যারেটিভের অ্যাগেনস্টে তারা যখন মোহাম্মদ আরাফাত এদের মতো মানুষদেরকে মনে করেছে দে শুড লিড দেয়ার ইন্টেলেকচুয়াল ডিপার্টমেন্ট, তখন এই আওয়ামী লীগের অবস্থা এই অবস্থা হয়ে গেছে। বিএনপির একই অবস্থা। বিএনপি ন্যারেটিভ কারা তৈরি করেছে? গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ, এরপরে সিরাজুল ইসলাম চৌধুরী, না সিরাজুল জায়দিনের সিরাজুর রহমান, যে শফিক রেহমানের বড় ভাই, জায়দিনের শফিক রেহমানের বড় ভাই সিরাজুর রহমান, বিবিসির বিখ্যাত সিরাজুর রহমান নিজে, শফিক রেহমান নিজে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমাজউদ্দিন সাহেবের মতো মানুষ, তারা বিএনপির জন্য বাংলাদেশে জাতীয়তাবাদের একটা ন্যারেটিভ তৈরি করেছে। তার আগে আবুল মুসর আহমদ, মাহফুজ আনাম সাহেবের বাবা, ফেরদৌস আহমেদ কুরেশি, আব্দুল হামিদ চৌধুরী, এদের মতো জায়ান্ট, তারপরে সেখানে
মশিউর রহমান জাদু মিয়ার মতো পলিটিক্যাল পার্সোনালিটি, আতাউর রহমান সাহেবের মতো পলিটিক্যাল পার্সোনালিটি, শাহ মানে মানে কি বলে শাহ মুয়াজ্জেম সাহেবের মতো, মানে অল অফ দ্য জিনিয়াস, তারা এর পলিটিক্যাল উইংস, এর যে রাজনৈতিক উইংস, যেটা পলিটিক্যাল উইংস, এর যে সাংগঠনিক যে দিকগুলো রয়েছে, বি চৌধুরীর মতো মানুষ তৈরি করেছে। এখন সেই জায়গাটা যদি এখন আপনি ট্রান্সফর্ম করে, অপারেশন করে, নুরু, রাশেদ, জুনায়েদ সাগি, পার্থ, ববি হাজ্জাজ এদের হাতে ছেড়ে দেন, জাস্ট ওয়েট 1 or 2 month, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের মারাত্মক যে বিপর্যয়, সেই বিপর্যয়ের মধ্যে বিএনপিকে যেতে হবে, যেভাবে অতীতের সব জায়গাতে হয়েছে। ফলে কি হলো, মানে আপনার যে কোনো একটা রাজনৈতিক আপনি দল করেন বা রাজনৈতিক আপনি মতাদর্শ আপনি চালু রাখেন, তো সেই মতাদর্শের মধ্যে চালু করার ফলে আপনার মান সম্মান মর্যাদা সব কিছু নির্ভর করবে যে আপনি কী ধরনের মানুষ, কোন পরিস্থিতিতে, কোন জায়গাটাতে আপনি সিলেক্ট করছেন। যুদ্ধের ময়দানে আপনার এক ধরনের লোক লাগবে, শান্তির সময় আপনার অন্য লোক লাগবে। যুদ্ধের ময়দানে আপনি যাদের দ্বারা যুদ্ধ করেছেন, আপনি শান্তির সময় তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা কখনো করতে পারবেন না। অশান্তির সময় আপনি যাদেরকে দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন, শান্তির সময় আপনি তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এখন বাংলাদেশের যে অবস্থা চলছে, সেই অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বা বিএনপি তাদের সবাইকে ভেরি ডিসাইসিভ, পয়েন্টিভ, প্রফেশনাল, এখানে এক্সট্রিম লেভেলে আপনার যাদের মৌলিক কিছু আছে। এখন আপনি এক বগলে এক গার্লফ্রেন্ড, অন্য বগলে আপনার বাইজি, এক পকেটে আপনি দেখা গেল যে ঘুষের টাকা, অন্য পকেটে ইয়াবা, এই সমস্ত লোক দিয়ে দুপুরে ঘুম থেকে উঠে দুপুর 12টার সময় দাঁত মাজে না ঠিক মতো, প্যান্ট ঠিক মতো পরতে পারে না, জেনেটিক্যালি খারাপ বংশ, সোর্স চুট্টায় ভরা বংশ, চারিদিকে 14 গোষ্ঠী, যাদের কাজই সারা জীবন তাদেরা বেঁচে আছে, খেয়ে আছে, পড়ে আছে চুরির টাকার উপরে। ধন সম্পদ এমনি, মানে শরীরের প্রত্যেকটি রক্তবিন্দু হারাম টাকা দিয়ে যাদের সৃষ্টি, তারা এই ধরনের টাফ টাইমে কখনো ভালো সিদ্ধান্ত নিতে পারে না। যখনই কোনো একটা দেশে যুদ্ধ হয়, যুদ্ধর পরে যারাই সাইন করেছে তাদের সবারই ব্লু ব্লাড ছিল। ইতিহাসের এই সাম্প্রতিক সময়ে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি: মার্গারেট থ্যাচার তার ফকল্যান্ড যুদ্ধের কারণে, রোনাল্ড রিগান ইরান কন্ট্রা ওই সমস্যার কারণে এবং বিশ্ব অর্থনৈতিক ছিল, এবং 60-এর দশকে কোল্ড ওয়ারের সময় জন এফ কেনেডির মতো মানুষ, আর তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন। গিয়ে দেখেন যে প্রথমত আব্রাহাম লিঙ্কন ইন অল রেসপেক্ট তার ব্লু ব্লাড নেই, কিন্তু শিক্ষা দীক্ষা থেকে শুরু করে এডুকেশন সব জায়গাতে পৃথিবীর সর্বকালের সেরা মানুষদের মধ্যে অন্যতম। আর বাকি একমাত্র আব্রাহাম লিঙ্কন ছাড়া বাকি যত নাম বললাম, মার্গারেট থ্যাচার, রোনাল্ড রিগান এবং জন এফ কেনেডি, 100 বছরের পুরনো ব্লু ব্লাড ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। ফলে তারা তাদের দেশটিকে বাঁচিয়েছিল, নিজেদেরকে অমরত্ব দিয়েছিল এবং একই সঙ্গে ইতিহাসে জায়গা করে নিয়েছে। এখন এই সময়টাতে, আগস্ট মাসের এই সময়টাতে এসে সরকারি যে যা কিছু করলেন, এটার আফটার ইফেক্ট কী, বেনিফিট কী? এই যে মন্ত্রিপরিষদ পরিবর্তন হবে, রাষ্ট্রপতি পরিবর্তন, জাস্ট 2-3 দিন আলোচনা হবে, 2-3 দিন আলোচনা হবে এবং আজকেই আলোচনা, মানে এটা হয়ে গেছে 21 তারিখে, 22 তারিখে আলোচনা শেষ। 23 তারিখ থেকে বাস্তবতা হলো বিদ্যুৎ কয়বার গেল, চালের দাম কী পরিমাণ বাড়লো, গ্যাস আসলো কিনা, ফ্যাক্টরি চললো কিনা, এলসি করতে পারলাম কিনা, মামলা মোকদ্দমা নিষ্পত্তি হলো কিনা, এবং এই জায়গাগুলো যাকে বলা হয় হ্যান্ডেল করার জন্য সরকার কী করছে। কোর্ট কাছারিতে যাদেরকে দিচ্ছে, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, প্রত্যেকটা অফিসে গিয়ে দেখেন কি হচ্ছে।
তথ্য মন্ত্রণালয় সরকারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সরকারের মুখ রক্ষা করবে, সেখানে তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, তথ্য উপদেষ্টা, এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি, তার সঙ্গে এক ঝাঁক সাংবাদিক, এবং সেই সাংবাদিকের মধ্যে জামাতপন্থী, বিএনপিপন্থী, সব মিলিয়ে কি অবস্থা হচ্ছে গিয়ে দেখেন। সেখানে পার্থ শত চেষ্টা করে এখানে কিছুই করতে পারবেন না। সে তো এই ইন্টারনাল তথ্য মন্ত্রণালয়ের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটা 1% সে জানে না। তারেক রহমান সাহেব হয়তো মনে করছে যে কেবলমাত্র টকশোতে গিয়েছে, ভালো কথাবার্তা বলে মাইকের সামনে এসে সে দলকে ওই পার্লামেন্টে খুব অল্প সময়ের জন্য 15 মিনিটের বক্তব্য দেওয়া আর তথ্য মন্ত্রণালয় চালানো এক জিনিস নয়। ইভেন এই যে আমাদের যাকে বাদ দেওয়া হলো জহিরুদ্দিন স্বপন, সেই জহিরুদ্দিন স্বপন ওয়াজ নট দ্য পারফেক্ট ম্যান। এটা রং সিদ্ধান্ত ছিল। সেই রং সিদ্ধান্তের জায়গায় আবার জাহিদকে নেওয়া হলো, আরেকটা রং সিদ্ধান্ত। এখানে পার্থক্য দেওয়া হলো। অতীতে আপনি তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম সাহেবের মতো মানুষ তথ্যমন্ত্রী ছিলেন, নাজমুল হুদা সাহেবের মতো মানুষ তথ্যমন্ত্রী ছিলেন। নাজমুল হুদার শ্বশুর আকবর কবির, হুমায়ুন কবিরের ভাই আকবর কবির, সিগমা হুদার বাবা, তিনি তথ্যমন্ত্রী ছিলেন। সেখানে আপনাকে বুঝতে হবে যে এরশাদ জামানাতে আনোয়ার জাহিদ, মিজানুর রহমান শেলী, ওনাদের মতো মানুষ তথ্যমন্ত্রী ছিল। ইটস নট এ ম্যাটার অফ জোক। সংবাদপত্র, ইন্টেলেকচুয়াল লেভেল, চলচ্চিত্র, সংস্কৃতি, সাহিত্য, বাংলা একাডেমি, সব কিছু যে মন্ত্রণালয়ের আন্ডারে। আপনি এখন যদি নায়িকাদের কোমর দুলানো, ময়ূরীর পাছা দুলানো, আপনার মিশা সওদাগরের ডায়ালগ, এটা মানে তথ্য মন্ত্রণালয় না। তথ্য মন্ত্রণালয় মিনস ডিএপির বিজ্ঞাপন, এখানে সরকার অনুগত দালাল সাংবাদিক, নির্বোধ এবং বেকুবদের পদলেখন, এটা তথ্য মন্ত্রণালয় নয়। তথ্য মন্ত্রণালয় হলো তথ্য তৈরি করা। ইউ উইল ক্রিয়েট দ্য ইনফরমেশন, ইউ উইল ডেলিভার, এবং দ্যাট উইল বি লিড দ্য গভর্নমেন্ট। এই জিনিসটি পুরো মানে তথ্য মন্ত্রণালয়, এই সরকারের যে পোস্টগুলো ধরেন প্রধান তথ্য কর্মকর্তা, তারপরে প্রধান তথ্য কর্মকর্তার পরে যেটা তথ্য এবং সম্প্রচার যে মন্ত্রণালয়ের সচিব, প্লাস অন্যান্য যে সকল পোস্টগুলো হয়েছে, শিল্পকলার ডিজি, বিভিন্ন জায়গাতে সংস্কৃতি প্রতিষ্ঠানের ডিজি থেকে শুরু করে যারা যারা আছেন, আপনি গিয়ে দেখেন তো যেখানে সমন্বয় যারা নতুন নিয়োগ পেয়েছেন, কয়জন এই সরকারের জন্য ন্যারেটিভ তৈরি করতে পারে, একটা স্লোগান তৈরি করতে পারে, মানুষের মতাদর্শকে ডাইভার্ট করতে পারে ইন এ প্রপার ওয়ে, সেটা নাই। ফলে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আপনি আন্দালিব রহমান পার্থর মতো ইমেজওয়ালা, যার সম্পর্কে তরুণরা পজিটিভ চিন্তা করে, তাকে ফেলে দেওয়া মানে একটা জ্বলন্ত কূপের মধ্যে তাকে ফেলে দেওয়া। সিমিলারলি এই যে ধর্ম মন্ত্রণালয় মোফাজ্জল হোসেন কাকেবাদ এই যে পলিটিক্যাল পার্সন, আগেও ধর্মমন্ত্রী ছিলেন, একেবারে পোড় খাওয়া নেতা, তার সাথে আবার যাকে দেওয়া হলো ইয়াং, তাকে সবাই মেনে নিয়েছিল ধর্মমন্ত্রীকে। এখন সেখানে প্রতিমন্ত্রী হিসেবে যাকে দেওয়া হলো, এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেল। অন্যদিকে বিমান মন্ত্রণালয়ে যাকে দেওয়া হলো, মানে যা কিছু হচ্ছে, পুরনো যে বদনামগুলো বিএনপির ছিল, সেই বদনামগুলো আরও ম্যাটেরিয়ালাইজ হবে, পুরনো সমস্যাগুলো আরও ব্যাপক আকার দেখা দিবে, আর নিত্য নতুন এদের কারণে, এই পরিবর্তনগুলোর কারণে অনেকটা রাক্ষস এবং খোক্ষসের মতো, অনেকটা করোনার জীবাণুর মতো অসংখ্য সমস্যা এসে সরকারকে যাকে বলে গ্রাস করার চেষ্টা করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।